আমি পিয়ালি আজ চলে এসছে আবারও 3টে পত্রিকা নিয়ে, যে পত্রিকাগুলো আমরা প্রত্যেক রবিবার প্রতিদিনের সাথে পাই। সেরকমই 3টে পত্রিকা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে 24শে নভেম্বরের 2024 প্রতিদিন রবিবারের সাথে যে প্রতিদিনের পত্রিকাটি দেয়, সেখানে ছিল হচ্ছে চিড়িয়াখানা নিয়ে এবং সেখানকার পশুদের নিয়ে, তাদের কিভাবে রাখা হয়, তাদের নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা, তাদের নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতি, যারা ওই সমস্ত জায়গায় পশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন তাদের কথা, তাদের মতন করে তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা কিভাবে দেখেছে, তারা কিভাবে পশুদের প্রতি মর্মস্পর্শী এবং তাদের চিন্তাভাবনা কীরকম, এবং সেখান থেকেও মানুষের যে আবেগ, মানুষের যে মানসিকতা, সেই জায়গাগুলো কিভাবে উঠে আসছে, কিভাবে ভীষণভাবেই আমাদের চিড়িয়াখানায় বা পশু পাখিদের এই যে মনোরঞ্জনের যে জায়গাটা, সেই জায়গাটাকে কিভাবে কিভাবে এফেক্ট করছে, সেই জায়গাগুলো নিয়েই এবার সেই সময়ের প্রতিদিনের রবিবারের এই পত্রিকাটি ছিল, যেখানে উঠে এসছে কবে এইরকম একটা চিড়িয়াখানার প্ল্যান করা হয়েছিল, এবং সেটা 1828 সালে লন্ডনে যখন তৈরি হয় তখন থেকেই কলকাতায় একটা এরকম জায়গা তৈরি করা পশুদের জন্যে, এবং সেটার মেইন উদ্দেশ্য কী ছিল? পশু পাখিদের রক্ষণাবেক্ষণ। যত না বেশি মানুষের মনোরঞ্জন, তার থেকেও বেশি পশু পাখিদের রক্ষণাবেক্ষণ ছিল মেইন উদ্দেশ্য। তো সেই জায়গাগুলো বারবারই উঠে এসছে, এবং প্রথম অধিকর্তা ছিল রামব্রহ্ম সান্যাল, তার কথা উঠে এসছে। তাছাড়াও উঠে এসছে 1867 সালে ফ্রেয়ার সাহেব একটা পশুশালা বানানোর কথা লিখে সরকারকে চিঠি দেয়, এবং তারপরে কিভাবে সেটা আলটিমেটলি তৈরি হয়। এবং তারপরে আসছে শুভঙ্কর সেনগুপ্তের লেখা ওরাও মানুষ ভালোবাসে, যেখানে আলিপুর চিড়িয়াখানার বর্তমান অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত, উনি কিভাবে দেখেছেন চিড়িয়াখানাকে, কিভাবে উনি লিখেছেন যে প্রায়শই মনুষ্য সমাজে কোনো রকম অপশাসন বা নিয়ম নীতিহীন ঘটনায় আমরা পড়ি বা শুনি বা মন্তব্য করি ওখানে জঙ্গলের রাজত্ব চলছে। সত্যি বলতে জঙ্গলের যে শাসন, সেখানেও অনেক নিয়ম আছে, তুলনায় মনুষ্য সমাজই অধিক বিশৃঙ্খল। তো উনি লিখেছেন এটা। তারপরে লিখেছেন ঐতিহ্যে ঐতিহাসিক অবদান এবং অবলুপ্ত প্রায় প্রাণীদের প্রজনন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিড়িয়াখানা। দেশ বিদেশ মিলিয়ে বাছাই 10টা উল্লেখযোগ্য চিড়িয়াখানার সুলভ সন্ধান এখানে দেওয়া হয়েছে পশু খামারে, যেখানে দার্জিলিং জুয়ের কথা উঠে এসছে, মাইসোর জুয়ের কথা উঠে এসছে, ব্যাঙ্গালোর জুয়ের কথা উঠে এসছে, লখনৌ জু, আসাম স্টেট জু, ওয়েলিংটন জু, সানদিয়েগো জু, সানব্রুন জু, দার্জিলিং জু, এইরকম বিভিন্ন ধরনের জায়গায় কী ধরনের পশু আমরা দেখতে পাই। যেমন মাইসোর জু 1892 সালে হয়েছিল, যেখানে এটার ব্যাপ্তি বর্তমানে 157 একর, মাইসোর প্যালেস থেকে 700 মিটার দূরে এই চিড়িয়াখানা, এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এশিয়াটিক লায়ন আছে, আফ্রিকার হাতি আছে, বিভিন্ন ধরনের লিভিংস্টোন স্টুর্যাকো, ডুডি সেলড্যাক, স্কারলেট আইবিস আছে। লখনৌয়ের জুতে রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট বেঙ্গল টাইগার, গ্রে উলফেড পাইড হর্নবিল দেখতে পাবো আমরা। এবং 1921 সালে প্রিন্স অফ ওয়েলেসকে ভারত লখনৌয়ে স্বাগত জানানোর ছোট স্মারক হিসেবে এই চিড়িয়াখানা তৈরি হয়েছিল। সেরকম বিভিন্ন ধরনের গল্প এখানে দেওয়া হয়েছে। এবং ডিপ ইকোলজি বলে প্রাকৃতিক সম্পদের ওপর প্রতিটা পশু পাখির সমান অধিকার, বিনোদনের স্বার্থে মানুষ তাদের চিড়িয়াখানায় বন্দী করতে পারে না। এদিকে কনজারভেশন বায়োলজির মত বন্যপ্রাণকে পছন্দসই বন্য পরিবেশে রাখার পাশাপাশি চিড়িয়াখানাতেও সংরক্ষণ করতে হবে। এই নিয়ে লিখেছে বন্যেরা বনে সুন্দর, অরিজিৎ চট্টোপাধ্যায়। হেলসিঙ্কি চিড়িয়াখানা আসলে একটা দ্বীপ, এরা শহরের মাঝখানে চিড়িয়াখানা করার পক্ষপাতী নয়, বা পশু পাখিদের নিজস্ব যে জায়গা চিড়িয়াখানা হবে সেখানেই। আম্মুর টাইগারের ভাতঘুম, এটা নিয়ে লিখেছে কৌশানী মিত্র। এবং চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের কিভাবে
খাবার দেওয়া হয় এবং কি কি খাবার খায় তারা, যেমন ভালুকদের জন্য আলিপুরে রান্নাঘরে রোজ ভাত রুটি করা হয়, তাদের দিনে 2-3 বার খাবার লাগে, দুধ ভাত ও হাত রুটি খুব পছন্দের খাবার, দুপুরে ভাত খেলে বিকেলে রুটি খায় এরা, এছাড়া দুধ মধু টক দই ফল এইসব দেওয়া হয়, সামান্য পরিমাণে মাংসও খায়। হাতির জন্য চাল ডাল ভিজিয়ে রাখতে হয় আগে থেকে, তারপর জল ঝরিয়ে সেই চাল ডাল কলা পাতায় মুড়ে দেওয়া হয়, সঙ্গে থাকে কলা আখ। একটা হাতি প্রায় 2 কেজি চাল খায়, শীতে অবশ্য চালের পরিমাণ একটু কমিয়ে দেওয়া হয়, কলা খায় 5টা, গরমে 70টা মতো আখ খায়। এরকম বিভিন্ন ধরনের কি কি খাবার কে খাচ্ছে সেই রকম জায়গাও এখানে উঠে এসেছে। তারপরেই দিয়েছে সংখ্যালঘুর ক্ষোভ। অলঙ্করণ শিল্পী চণ্ডী লাহিড়ীর মনে হয়েছিল লেখকের দম্ভ থাকলে শিল্পীদের দম্ভ থাকা অত্যাশ্চর্য নয়। শখেতে জানিয়েছিলেন বহু লেখকের লেখার অলঙ্করণ করলেও সাহিত্যিক নারায়ণ সেন্নাল ও শঙ্কর ছাড়া কেউ 2 লাইন লিখে তার শিল্পের সম্মান জানাননি। প্রণবেশ মাইতি এটা নিয়ে লিখেছে। সংখ্যালঘুদের মধ্যে চণ্ডী লাহিড়ী অন্যতম। জন্ম নদিয়া নবদ্বীপে 1931 সালে। তিনি শুধু কার্টুন শিল্পের চর্চা করেন নন, গবেষকও বটে। পাশাপাশি সাহিত্য রচনায় তার কৌতূহল ব্যাপ্ত ছিল, যা তার অলঙ্করণগুলোর মধ্যেও দেখা যায়। অলঙ্করণ ছাড়াও অ্যানিমেশনে তার ছিল প্রবল আগ্রহ। যৌবনে কোনো এক দুর্ঘটনায় তার একটা হাত হারাতে হয়, কিন্তু তার প্রচণ্ড মনোবল আগ্রহ তাকে তার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারেনি। 2018 সালে পরলোক গমন করেন তিনি। বিভিন্ন ধারাবাহিক রচনার মধ্যে এখানে রয়েছে যে লিখে সে আমি নয়, যেটা লিখেছে শ্রীজাত, সহলেখক ভাস্কর লেট। এখানে শ্রীজাতর নিজস্ব জীবনের কিছু ঘটনা, কিভাবে উনি লেখক হয়ে উঠেছিলেন তাই নিয়ে লেখা হয়েছে। তারপরে লেখা হয়েছে যে রয়েছে মাটির কাছাকাছি, কথা অমৃত সমানে লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী। সমস্ত কর্ণ পর্ব জুড়ে কর্ণ একজন সম্পূর্ণ মানুষ হয়ে উঠেছেন দৈববশে। নিজের জন্মের জন্যই যে মানুষ কলঙ্কিত, মহামতি ব্যাস একটু একটু করে সেই মানুষের সমস্ত দৈবাধীনতা হরণ করেছেন। ঠিক এমন একটা মানুষের রথে চাকাই তো মাটিতে দেবে যায়। আসা যাওয়ার মাঝেতে লিখেছে শুধুই ছবি ভাস্কর লেট। পশু পাখিদের আদত অস্তিত্বের সঙ্গে ঘর করে চিড়িয়াখানা। প্রকৃতিগতভাবে যে পশু পাখি যেমন, তাদের সেইভাবে সংরক্ষণ করার ভিতর দিয়ে চিড়িয়াখানা ধরে রাখে মডার্নিটি। কিন্তু চিড়িয়াখানার পোস্ট মডার্ন স্বভাবও কি আছে? এক বিখ্যাত কবি নাকি কবিতা লেখার জন্য সারাদিন বাঘের খাঁচার সামনে বসেছিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তারপর হঠাৎ করে কবিতা অধিকার করলো তাকে। এই ছিল 24শে নভেম্বরের প্রতিদিনের রবিবারের পত্রিকা। এরপর 1 ডিসেম্বরের 2024-এর প্রতিদিনের রবিবারের যে পত্রিকা, তাতে টপিক হচ্ছে ঋত্বিকায়ন। ঋত্বিক ঘটককে নিয়ে লিখেছেন বিভিন্ন মানুষ। অনিন্দ্য চট্টোপাধ্যায় জীবনানন্দের পর ঋত্বিকই সেই শিল্পী যার 2 হাতে দেশ হারানোর শিকলা, 2 চোখে সীমাহীন যোচনা আকাশ। ঋত্বিককে বুঝতে গেলে তার হাহাকারকে চিনতে হবে, তার শতবর্ষ এইটুকুই আরতি। প্রথমে আমরা একটা দেশ হারিয়েছিলাম শুধু, আস্তে আস্তে আমরা সেই দেশটার স্বপ্ন দেখার অভ্যেসটাও হারিয়ে ফেলেছি কেমন। ফলে ওই স্বপ্নগুলো এখন পাশাপাশি বাস করে ঋত্বিক আর্কাইভে। তারপরে লিখেছেন শেখর কাপুর, আনসার্টেনিটি জাদুকর। বিস্তৃতদের মনে করানোর এটাই হাই টাইম যে ঐতিহ্যবাহী ভারতীয় চিত্র পরিচালক হিসেবে শুধুমাত্র তপন সিনহা বা রাজ কাপুর নয়, নাম উঠে আসা উচিত ঋত্বিক ঘটকেরও। গোয়ায় 55তম ইফির আসরে ব্র্যান্ডেড কুইন খ্যাত পরিচালকের সঙ্গে কথা বললেন প্রিয়ং মিত্র। আমরা চেষ্টা করেছি FTI এ আগেকার সেরা চিত্র পরিচালকদের ছবি দেখানোর বন্দোবস্ত করার। পরের বছর যাতে সেখানে ঋত্বিকেরও ছবি প্রদর্শিত হয় সেই আন্তরিক চেষ্টা থাকবে। হয়তো এরকম হলো যে ওর সিনেমা নিয়ে আমরা একটা চলচ্চিত্র উৎসবেরই আয়োজন করলাম, 3 days ফেস্টিভ্যাল অফ ঋত্বিক ঘটক ফিল্ম, জাতীয় কিছু একটা। প্রথম অ্যান্টি ন্যাশনাল শিল্পী অনিন্দ্য সেনগুপ্ত লিখেছেন ঋত্বিক ঘটক ছিলেন সময়ের থেকে এগিয়ে থাকা শিল্পী ও চিন্তক। কত বছর এগিয়ে ছিলেন তিনি যখন অযান্ত্রিক মেঘে ঢাকা তারা নির্মাণ করেন। আমরা এখন চলচ্চিত্র শিল্পে চলচ্চিত্র চিন্তার যে পর্যায়ে আছি, উনি তখনই সেই পর্যায়ে ছিলেন। গত জুলাইয়ে বাংলাদেশে যেটা হলো সেটা জেনোসাইড হিসেবে ইতিহাস মনে রাখবে, দ্রোহ হিসেবেও মনে রাখবে। সেই ঘটনার আগেও পরে অনেক সময় ক্রিকেট কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় 2 বাংলার নেটিজেনদের অপর দেশের প্রতি বিদ্বেষ তুঙ্গে পৌঁছলো। এই তামসিকতায় কিভাবে দেখব কোমল গান্ধারকে?
মধ্যবিত্ত সংকট স্বপ্ন। ঋত্বিক ঘটকের নাগরিকের ঘূর্ণির আবর্তে আমরা বন্দি যুক্তিতক্ক আর গপ্পতে এরই সম্মুখীন হতে চেয়ে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান বলে গিয়েছেন। বরাবর মধ্যচিত্ত দ্বিধা এবং শ্রেণীর ছায়াকে গুরুত্ব দিলেও মধ্যবিত্ত সূচিবাই তার ছিল না, তার সমাজ মধ্যবিত্ত চোখ দিয়ে দেখা নয়, লিখেছেন হিরণ মিত্র। নাগরিক দেখতে পেলাম ঋত্বিকের মৃত্যুর পর 1977 নাগাদ। তখন আমার যুব বয়স। একই রকম বিপন্নতায় ভুগছি, অর্থ নেই, চাকরি নেই, চিত্রকলা একটা হাস্যকর কাজকর্ম, লোকে বিদ্রুপ করছে, সামান্য বাড়ি ভাড়া, সংসার চালাতে হিমশিম। সেই বাস্তবতা দেখছি নাগরিক থেকে জন অরণ্য ইন্টারভিউতে ঋত্বিক, সত্যজিৎ, মৃণালে। যুক্তিতে মুক্তি, অমিতাভ নাগ লিখছেন। যুক্তিতক্ক আর গপ্প ছবিতে দেখা যাচ্ছে মধ্যবিত্ত শহরবাসী নিজের অবকাশে দিশাহীন উদ্বাস্তু, তার ইতিহাস চেতনায়, তার অধিবাসে। তার এই বিচ্যুতিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণে ব্যাখ্যায়িত না করতে পারার অক্ষমতাই সমগ্র বাংলাদেশের করুণ ইতিহাসের মূল। নিজেকে প্রায় উন্মত্ত হামবাগের মতো উপস্থিত করে নিজেকে প্রশ্নের সামনে ফেলে তার পুরো প্রজন্মের স্বার্থপর বুদ্ধিজীবীদের চাবুক মেরে আমাদের সংস্কৃতি চর্চা এবং রাজনৈতিক অভিবাসনের সমস্যাগুলি ঋত্বিক উন্মুক্ত করে দিয়েছিলেন। মানুষ উদ্বাস্তুর পোড়া পৃথিবী। শায়নদেব চৌধুরী লিখছেন, বিপন্ন ছিন্নমূল উৎপাটিত রিফিউজি সত্তা আচ্ছন্ন করে রেখেছিল ঋত্বিককে। তার ছবির মতোই জীবনের স্থিতি দেখেননি, বলা যেতে পারে তিনি মানুষ উদ্বাস্তু। জীবনের অন্তিম লগ্নে এসে কি বুঝেছিলেন শুধু দেশ বা বিটে নয়, আস্ত পৃথিবীটাই একদিন ছিন্নমূল হয়ে যাবে। এবারের কথা অমৃত সমানে আছে ধর্মের কল। কর্ণ শরীর ক্ষতবিক্ষত, মুষ্টিবদ্ধ ধনুক শিথিল, ভূমি তার রথচক্র গ্রাস করছে, তবু যুদ্ধ করে যাচ্ছেন। মুখ দিয়ে হতাশার শব্দ ভেসে আসছে, সঠিকভাবে ধর্ম পালন করলে ধর্মই নাকি তাকে রক্ষা করে। তো এখন বুঝতে পারছি ধর্ম সবসময় রক্ষা করে তা নয়, লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী। লাভ ও লাখ। শাশুড়িকে ফোনে বলছি 12 ঘন্টা সময় দিলাম, মেয়েকে ভালোই ভালোই দিয়ে যাও, নয়তো তুলে নিয়ে আসবো। রোমাঞ্চিত হলাম, 90s সুলভ এমন প্রেমিক বহুদিন চাক্ষুষ করিনি। ভাস্কর লিখছেন লাভ ও লাখ। আসা যাওয়ার মাঝেতে এরা যে কাগজ কলমে গিগ লেবার তা এরা জানে না। বৈষম্যের নিয়ম তো তাই, প্রাথমিকভাবে যেটা যার আত্মপরিচয় সেটাকে চেপে দেওয়া, শাক দিয়ে মাছ ঢেকে রাখা। 8ই ডিসেম্বরের প্রতিদিনের রবিবারের টপিক হচ্ছে বরফ, যেটা নিয়ে লিখছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। বেঁচে থাকার এক উদগ্র ইচ্ছেই হয়তো বাঁচিয়ে রাখে আমাদের। অর্জুন সেন সেই উদাহরণে এক স্পষ্ট নির্ভীক মুখ, যে থামতে জানে না, কারণ থামলেই অবধারিত মৃত্যুঘাত। সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক এমনই এক মানুষের একলা চলরে প্রজেক্ট। বহুরূপে বিশ্বকর্মা লিখছেন হিমবন্ত বন্দ্যোপাধ্যায়। বরফ কখনো প্রাণ জুড়ায়, কখনো তা প্রাণঘাতী। গোটা 5 তুষার যুগ এসেছিল পৃথিবীতে। 20,000 বছর আগে তেমনই এক তুষার যুগ গ্রাস করেছিল দাঁতাল ম্যামথদের। পারমাণবিক শক্তিধর দেশগুলো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধায়, সেই সর্বনাশী হিমযুগ ফিরতে কতক্ষণ? দ্য সাউন্ড অফ মিউজিকের মারিয়া থেকে এই হালফিলের জেমস বন্ড পর্যন্ত তুষারমৌলি আল্পসের আশীর্বাদ সবাই পেয়েছে। যদি বলি সানফ্লাওয়ার সোফিয়া লরেন অনন্যা হয়ে উঠেছিলেন, মহাযুদ্ধের মেটাফোর বরফের আদি দিগন্ত বিস্তারিক খুব কি ভুল বলা হবে? তবে সব হারানো রিক্ততার হাহাকার বিশ্ব থেকে ব্যক্তির সম্পর্কে ভর্তি সাদা বরফের ক্যানভাসে। হিমশীতল দহন লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। কেন প্রেমের সম্পর্কে জমে ওঠে চাপচাপ বরফ? কেন তার গায়ে বরফ জমলে সেই শৈত্য তীব্র যন্ত্রণা দহন নিয়ে আসে কামনা এবং ঘৃণা, অর্থাৎ ফায়ার অ্যান্ড আইস, এই দুইই আসলে রচনা করে জীবন যন্ত্রণা। একসময় বাসনার আগুন চলতে চলতে ধারণ করে ঘৃণার রূপ। এই রূপান্তর অনিবার্য। দুজন অপরিচিত মানুষের মধ্যে আড়ষ্টতা দূর করে সহজ কথাবার্তায় চালু করা ইডিয়াম ব্রেকিং দ্য আইস প্রথম ব্যবহার করেন উইলিয়াম শেক্সপিয়ার। ইংরেজি সাহিত্যে অন্তত সেই বোধহয় প্রথম প্রবেশ বরফে, শীতল আড়ষ্টতা অর্থে। সেই আড়ষ্টতা ভাঙলেন শেক্সপিয়ার। ব্রেকিং দ্য আইস বাক্যবন্ধটি কি সহজে ইংল্যান্ড ফেললেন। বরফ এলো জাহাজে, অনিন্দ্য মুখোপাধ্যায় লিখেছেন। বরফের ব্যবহার ব্যাপক। শরবত, মদের পেগে, মাছ টাটকা রাখতে, ছোট কালশিটে প্রলেপ দিতে, আইসকে প্রসাধনে লাগে, গা পোড়ানো জোড়ো কপালেও তার বিকল্প নেই। তবে অনেকেই জানে না, একদা এই মহানগরে বরফ এসেছিল আমেরিকা থেকে জাহাজে চড়ে 4 মাস ধরে। উদ্বাস্তু পেঙ্গুইন অতনে বিশ্বাস। বরফ বড় বিচিত্র বস্তু। ব্যক্তিগত, সামাজিক বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা চাই বরফ গলুক। বরফ গলা সেখানে সৌহার্দ্য আর সহাবস্থানের পরিচায়ক। আর পরিবেশের ক্ষেত্রে মেরু প্রদেশে জমে থাকা বরফ করলে তা এক চূড়ান্ত সর্বনাশের সংকেত। 1970 থেকে এখনো পর্যন্ত অ্যান্টার্কটিক
উপদ্বীপের তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি এমনই যে এমনকি আগামী কয়েক দশকে যদি আমরা উল্লেখযোগ্যভাবে কমাতেও পারি আমাদের গ্রিন হাউস গ্যাসের নির্গমন পরিমাণ, তাহলেও দুনিয়ার অবশিষ্ট হিমবাহগুলির 1/3 বেশি গলে যাবে 2100 সালের আগেই। শ্বেত পতাকার পথপতানি। কিংশুক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কালের নিয়মে সাম্রাজ্যের উত্থান পতন হয়েছে, শত সহস্র সামরিক সংঘাত ঘটেছে, সম্পন্ন হয়েছে কয়েক হাজার সন্ধি, কোনোটা বৈরিতে থামিয়েছে, কোনোটা কেবলমাত্র যুদ্ধবিরতির কাজ করেছে। এই লেখায় কিছু যুগান্তকারী ও বরফ গলানো কূটনৈতিক সন্ধির গল্প। করুণা ধারায় বিদায়। নৃসিংহপ্রসাদ ভাদুরীর কথা অমৃত সমানে। উনি লিখেছেন, কর্ণ কোনো রঘু ডাকাতের চরিত্রও নয় যে তার সামরিক ক্রিয়াকাণ্ড মহাদুর্দশে নিয়োজিত। মহাকবি তাকে এমন জটিলতায় তৈরি করেছেন যাতে জন্মাবধি তার উপর করুণা তৈরি হয়, প্রতি মুহূর্তে খেয়াল রাখতে বাধ্য হই, অথচ তার অনন্ত অনুসংক্রিয়া কাণ্ড ও পদ্ধতি আমাদের পীড়া দেয়। আসা যাওয়ার মাঝেতে ভাস্কর্যের লিখেছেন, চালানি জীবন। লোকটি পতঙ্গের মতো মুখে হেঁটে পাড়ি দিচ্ছে বরফে ঢাকা প্রান্তর। বরফের জন্য মৃত পশু শরীর গলে যায়নি, সেই হাত চুষে মজ্জা খাচ্ছে। বরফ তার বন্ধু, বাঁচিয়ে রেখেছে তার প্রাণ। প্রতিহিংসা। লোকটি মরল না, অতীন্দ্রিয় জীবনী শক্তি। বিশালকার বনস্পতির তলায় তুষারপাতে ভিজতে ভিজতেও সে তন্দ্রাচ্ছন্ন বেঁচে রইল। তারপর একদিন তার শীত ঘুম ভাঙল, লক্ষ্য বদলা। তো এই ছিল আজকের প্রতিদিনের রবিবারের পত্রিকা নিয়ে কিছু আলোচনা। আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিন তোমরা ভালো থেকো।